সাইদ আব্দুল্লাহ, আপনার মন্তব্য শুনি। বিশেষ করে এই বক্তব্যের প্রেক্ষিতে, এই দাবির প্রেক্ষিতে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাতিল করতে হবে, এরকম একটা ঘোষণা চাইছে জামাত ইসলামের পক্ষ থেকে। আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কোন জায়গায় সুষ্ঠু না হলে তার স্পেসিফিক ফোরাম আছে, সেটা নতুন করে তৈরি করার দরকার নাই, ঐতিহাসিকভাবেই আছে। নির্বাচনী ওই আদালত যেটা আছে, তারপরে ওইটা আবার আপিল আদালত আছে, এবং তারপরে এটা ডেফিনেটলি প্রত্যেকটা ফোরামেই চলে আসে, হাইকোর্টেও চলে আসতে পারে। সো এই প্রসেসটা যাতে ঠিকমতো রান করে, কারণ এমন হতে পারে যে কোনো একটা এলাকায় সংঘর্ষ হইলো, কোনো একটা এলাকায় ভোট ঠিকমতো কাস্ট হলো না, কোনো একটা এলাকায় ঝামেলা হলো, তার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল যেগুলো আছে তারা ঠিকমতো ফাংশন করবে। এটা তো নতুন করে মানে ধরেন ভুরুঙ্গামারির একটা জায়গায় একটা আসনে ইলেকশনে যদি কোনো ঘাটতি হয়, সেটা আমরা চাই না। যে আমরা চাই যে একেবারে কে জিতবে না জিতবে ভাই সেটা পরের হিসাব। বিএনপি জিতুক, এনসিপি জিতুক, জামাত জিতুক, নাগরিক ঐক্য জিতুক, গণ অধিকার পরিষদ জিতুক, মানে খেলাফতে মজলিস জিতুক, হেফাজতে ইসলাম জিতুক, হু এভার ইট ইজ, জাস্ট ইলেকশনটা যাতে ফেয়ার হয়। কিন্তু এই জায়গায় ধরেন যে কোনো একটা জায়গায় অনাকাঙ্ক্ষিত কোনো সংঘর্ষ হইল, ওইটাকে রিভিউ করার জন্য যৌক্তিক ফোরামটা অ্যাজ ইট ইজ আছে। দুইটা প্রশ্ন উত্তর সামন্ত আপা যে জায়গায় বলেছিল, ওই দুইটা জায়গায় আমার মনে হয় যে একটু রেলেভেন্ট, ওইটা একটু টান দিয়ে বলতেই হবে। উনি একটা ক্রিটিসিজমের জায়গায় বলেছিলেন যে কোনো রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক মোডে যাওয়া উচিত, এবং এটা মনে হইলো যে উনি ব্যাপারটাকে ভালো মতো নেন নাই। কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য এই গভর্নমেন্টকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের মোডে যেতেই হবে। তা না হইলে যদি এমন হয়, তফসিল যেদিন ঘোষণা করা হইলো, এখনো এই সরকারের ভেতর ধরেন যে 2-3 জন এমন থাকতে পারে যারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে। দেখা গেল এই টাইমে বসে থেকে গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড বা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে তার এলাকায় যে কাজটা করবে, সে তো অটোমেটিক তার আরেকজন কম্পিটিটরের চেয়ে এগিয়ে থাকবে, এবং উইথ পাবলিক মানি এই এক্সট্রা বেনিফিট তো সে পাইতে পারে না। এই কারণে এই সরকারটা যদি তত্ত্বাবধায়ক মোডে চলে যায়, তার মিনিংটা হইল এমন কোনো ব্যক্তির থাকা উচিত না যারা নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করবে। এটা তো খুব লেজিট একটা চাওয়া, বরং এটা না হইলে তো ইলেকশন ফেয়ারনেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবং আরেকটা ব্যাপার দেখেন, এখন ইলেকশন কমিশন, আমি বলছি যে ইলেকশন কমিশন অনেক জায়গায় ব্যাখ্যাটা ঠিকমতো দিতে পারে নাই। মানে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছিল ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলছে যে ওই যে শাপলা প্রতীক কেন দিবেন এটার ব্যাখ্যা দিব না। এই আচরণটা আমারও পছন্দ হয় নাই। যদি না যৌক্তিক কারণে যদি না হয়, সেই ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত ছিল। এটা অবশ্যই সমালোচনাযোগ্য। তবে একই সাথে ইলেকশন কমিশনকে সমালোচনা করার ক্ষেত্রে আমরা যদি এই ভাষায় চলে যাই যে ফ্যাসিস্ট অমুক তমুক, মানে হাসিনার মধ্যে একেবারে ইলেকশন কমিশন খারাপ হয়ে গেছে, ব্যাপারটা বোধহয় এইরকম না। এটাই যদি হয়তো, খেয়াল করে দেখেন ইলেকশন কমিশন এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জন্য তারা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক হয়ে যাচ্ছে। কিন্তু এই ইলেকশন কমিশন যখন ছিল এবং বিভিন্ন জায়গায় লোকাল গভর্নমেন্টের ইলেকশন একবার না দুইবার না বারবার করে অনেক জায়গাতে চাওয়া হয়েছে, সেটা এনসিপির পক্ষ থেকেও কিন্তু অনেক জায়গায় চাওয়া হয়েছে। তার মানে কি, যে একটা ন্যাশনাল ইলেকশন যখন আয়োজিত দেশে হইতে চায় তখন এটা খুব খারাপ, কিন্তু দেশে অন্যান্য ইলেকশন যদি হইতে চায়, লোকাল গভর্নমেন্ট ইলেকশনের কথা বারংবার করে বলা হয়েছে, তার মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইলে ব্যাপারটা কি খুব ভালো হইতে পারতো? তার মানে এই প্রত্যেকটা জায়গাতেই না আমাদের ব্যক্তিগত সমালোচনারও জায়গাটা আছে। এই জন্য আমি মনে করি ইলেকশন কমিশনের অনেক গাফিলতির জায়গাটা আছে এখনো, সেই জায়গাগুলো ক্লিয়ার করা উচিত। যেমন এনসিপির এই যে ঝামেলাটা, তারা যদি শাপলা পায় দিয়ে দেওয়া উচিত, আর যদি না হয় একেবারে যৌক্তিক যেটা ব্যাখ্যা, মানে ওই যে ঢাক ঢাক গুড়গুড় করা যাবে না, কারণ এতে কনফিউশন থাকে, এটা না করে সমাধানের দিকে আগানো উচিত। কারণ তখন আরেকটা প্রশ্ন অ্যারাইজ করতেই পারে, নাগরিক ঐক্য, ওই যে মান্না ভাইদের দল, তারাও তো শাপলা প্রথমে চেয়েছিল, তাহলে আগে যে এসেছিল তাদের রাইটটা বেশি অ্যারাইজ করে নাকি পরে চাইলে রাইটটা অ্যারাইজ করে? এই ব্যাখ্যা বা এই জবাব কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট আমি প্রশ্নটা বলছি। আচ্ছা, ইলেকশন কমিশন যে আরপিও সংশোধনটা করলো যে কোনো দলের সদস্য না হলে ওই দলের নির্বাচনে প্রতীক ব্যবহার করতে পারবে না, যেটা বিএনপি আবার আপত্তি জানিয়েছে, আপনি এটা কিভাবে দেখছেন যে দলগুলোর সাথে আলোচনা না করে কেন তারা এই আরপিওটা? আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আগের যে বিধানটা ছিল সেই বিধানটা আগে বলি, যে নির্বাচনী জোটে যদি কেউ যায়, যাওয়ার পরে অ্যাজ পার ইলেকশন কমিশনের ল সেই অনুসারে ওই যে দলগুলো আছে তারা একটা জোটের প্রতীক তারা ইচ্ছা করলে নিতেও পারতো, অথবা তাদের প্রতীকেও ইলেকশন করতে পারতো। যেমন ধরেন জামাতে ইসলামী অতীতে জোট করেছে, কিন্তু তারা কিন্তু ওই 2018 সালে ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে, কারণ ওই টাইমে নিবন্ধন ইস্যু ছিল। কিন্তু 2001-এর কথা বলেন বা 8-এর কথা বলেন, তারা কিন্তু দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করেছে। আবার অনেক সময় যুক্ত ফ্রন্টের ইলেকশনের কথা যদি বলেন, সেই 1954 সালের ওই টাইমে যেটা হয়েছে, নৌকা প্রতীক নিয়ে কিন্তু অন্যান্য দলও ইলেকশন করেছে। তার মানে ওই ব্যাপারটা বাধ্যতামূলক কোনো রুল ছিল না, মানে জোট করছে তারা একটা বড় দলের জিনিস নিতেও পারতো, নাও নিতে পারতো। কিন্তু বর্তমানে আরপিও সংশোধন করে এখন যেটা করা হয়েছে, যে অবশ্যই অন্য দল, যেমন ধরেন যে কোনো একটা দল, জনতা পার্টি বা কোনো একটা দল, তাদের কি করতে হবে, তাদের নিজস্ব
গাড়ির প্রতীক যেটা আছে, এই যে গরুর গাড়ি, ওই প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। কিন্তু এই জায়গায় সমস্যাটা যেটা হইতে পারে, দেখেন একজন মানুষ তারা তো জোটটা করছে, করার পরে এই অপশনটা তাদের হাতেই থাকাটা উচিত। তারা তো জোট করছে, নিশ্চয়ই তাদের কোনো হিসাব কিতাব মিলিয়েই তাদের যদি ওই অপশনটা আগের মতো থাকে যে ইচ্ছা করলে তারা ওই জোটের প্রতীক নিবে অথবা তারা নিজস্ব প্রতীক নিয়ে ইলেকশন করবে, সেই জিনিসটা হওয়া উচিত ছিল। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি মেনশন করেন না, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটাও ভেবে দেখাটা জরুরি, পোস্টারিং এর ব্যাপারে। ইলেকশন কমিশন কিন্তু ওই আরপিওতে এটাও উল্লেখ করেছে যে এবার কোনো পোস্টার থাকবে না, কোনো কিছু থাকবে না। এটাই যদি হয় তাহলে আরেকটা ব্যাপারও মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা যদি বিবেচনা করি, ভোটারদের মনস্তত্ত্ব যদি বিবেচনা করি, এবং আমাদের প্রত্যেকটা এলাকা কি ইকুয়ালি ডিজিটালাইজড হয়ে গেছে কিনা, যদি না হয় কারণ আমার পাবনার একেবারে কোর একটা গ্রামীণ অঞ্চল, যে জায়গায় ইলেকশনের ভাইব মানে কিছু পোস্টার থাকবে, সবকিছু থাকবে। ধরেন যে ঢাকা কেন্দ্রিক এই জায়গায় ইলেকশন করতে হলে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দিয়ে মানুষের কাছে আপনি রিচ করতে পারছেন, কিন্তু এমন অনেক জায়গা আছে একেবারে খেটে খাওয়া মানুষ, ধরেন যে তাঁতি, জেলে, কৃষক, মজুর তারা আছে, তাদের কাছে তো আপনি ডিজিটাল মাধ্যমে রিচ করতে পারবেন না। শুধু একটা প্ল্যাকার্ড দিয়ে তাদের কাছে অনেক ক্ষেত্রে রিচ করা যাবে না। ধরেন কেউ জেনারেশনাল পলিটিক্স করে বেড়ায়, যে বাবার সন্তান এসে রাজনীতি করছে, তার নাতি এসে রাজনীতি করছে, তাদের জন্য প্রচারণার দরকার না হলেও নতুন একজন যে আছে তার তো ফেসটা চেনানোর দরকার আছে। সো ওই এলাকার বিবেচনাতেও পোস্টারে কিন্তু দরকার আছে। হয়তোবা যেটা হয় তারপরে ব্যবস্থাপনাটা ঠিক থাকে না। এই ব্যবস্থাপনার জায়গাটা যদি ইন্ডিভিজুয়াল প্রার্থীদের দিয়ে দেওয়া যায়, যে যারা পোস্টার লাগাচ্ছে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, তারাই এইটা সুন্দর মতো রিমুভ করবে, ডিসপোজাল করবে, এই দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতে পারে বাংলাদেশের ফিল্ড বাস্তবতাটাকে মাথায় রেখে।